আসসালামু আলাইকুম বাচ্চারা। দেখো, আমি যদি বলি তুমি বায়োলজিরে ঘৃণা কেন করো, তাইলে 80% এইচএসসি এর সায়েন্স পড়ুয়া স্টুডেন্ট বলবে ভাই এই চক্রটার জন্য। চক্রটার নাম হচ্ছে C3 চক্র। দেখো, যেহেতু বিভিন্ন কলেজের পরীক্ষাগুলোতে ওরা খুব একটা অধ্যায়ের সিকোয়েন্স মেনটেন করে না, দেখা যায় অনেকের ইয়ারলি পরীক্ষায়, অনেকের হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে এই C3 চক্র দিয়ে বসে থাকে। তাই তোমার কিন্তু তখন আর অপশন নাই, তখন তোমার হচ্ছে এটা দিয়ে অ্যান্সার করতেই হবে। তাহলে চলো আজকে আমরা যে জিনিসটা ট্রাই করবো সেটা হলো যে এই চক্রটা তুমি কিভাবে সুন্দর করে মনে রাখতে পারো। কারণ হচ্ছে তুমি এই চক্রটা কতটুকুন বুঝতে পেরেছো, কতটুকুন বুঝে লিখতে পেরেছো, এনজাইমের নামগুলো তুমি কিভাবে লিখেছো, কিভাবে মুখস্থ করেছো, কিছু যায় আসে না। যায় আসে শুধুমাত্র একটা কথা, যে তুমি এটার এমসিকিউ পেরেছো, তুমি এটার যতগুলা সিকিউ আসবে এই চক্রটাকে তুমি সুন্দর করে লিখতে পারবে, ব্যাস তোমার খাতার দামই বেড়ে যাবে ভাইয়া। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করে দেই যে C3 চক্রটা কিভাবে আমি সুন্দর করে মুখস্থ করতে পারি। তাহলে ফার্স্ট অফ অল চলে আসো, এই বিক্রিয়াটা শুরু হয়, এই C3 চক্র পুরো চক্রটা শুরু হবে এই জিনিসটা দিয়ে। তার নাম রাইবোলোজ 1,5-বিসফসফেট। আমি কার্বনের নাম্বারগুলো ইচ্ছা করে লিখি নাই যাতে মুখস্থ করতে তোমাদের সুবিধা হয়। খেয়াল করো, এখানে 5টা কার্বন আছে। রাইবোলোজ 1,5-বিসফসফেটের মধ্যে আমার কার্বন কয়টা ভাইয়া? 5টা। খেয়াল করো, এই 5টা কার্বন, এখানে আরো কথা আছে, যেমন 1,5 মানে এখানে ফসফেট আছে 2টা। খেয়াল করো, ফসফেট আছে 2টা, তাহলে তুমি ডাই বলতে পারতা। কিন্তু দেখো 5টা কার্বন, 1 আর 5, তার মানে 5টা কার্বনের 2টা প্রান্তে যুক্ত আছে বলে আমি ডাই না বলে বলেছি কি বাবা? বিস। ওকে, দেখো তাহলে রাইবোলোজ 1,5-বিসফসফেট, এই যে 5টা কার্বন, এটার সাথে একটা কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে গেছে। এটা তোমাদের কমন ছোটবেলার হিসাব। ভাই 5টা কার্বন আছে, তুমি একটা কার্বনের সাথে যুক্ত করেছো, কয়টা কার্বন হয়েছে? 6টা কার্বন। রুবিস্কো এনজাইম তখন কিটো অ্যাসিড তৈরি করে ফেলেছে। কি তৈরি করে ফেলেছে? কিটো অ্যাসিড। এই অ্যাসিডগুলা খুবই অস্থায়ী হয়, যেহেতু কিটো গ্রুপ যখন থাকে, তোমরা জৈব জগতে পড়বা, এটা খুব অস্থায়ী একটা গ্রুপ, খুব ইজিলিও চেঞ্জ হয়ে যায়। এন্ড কিটো অ্যাসিড একটা পানির উপস্থিতিতে ভেঙে ফেলছে এই পুরো কিটো যৌগটাকে। দেখো এটা কয় কার্বনের ছিল? এটা তো 6 কার্বনের ছিল। 6 কার্বনের একটা যৌগ পানির মাধ্যমে ভেঙে গেল, তাইলে এটা কয় কার্বনের যৌগ তৈরি হবে? 3 কার্বনের। এইখানে একটা মজার কথা, এই 3 কার্বনের যৌগটা কিন্তু তৈরি হবে 2 অণু। কয় অণু তৈরি হবে? 2 অণু। খেয়াল করো, তাইলে 3 কার্বনের একটা যৌগ তৈরি হবে 2 অণু। কেমনে ভাই? এটা তো 6 কার্বন ছিল, তাহলে এটা 3 কার্বনের বাবা কয়টা অণু তৈরি হবে? 2টা অণু। 3 দুগুণে 6। ভালো কথা। এই 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা কিনা 3 কার্বনের, এইটাই এই চক্রের প্রথম স্থায়ী পদার্থ। সেই জন্য আমরা এই চক্রটাকে C3 চক্র বলেছি। কি চক্র বলেছি? C3 চক্র বলেছি। আমরা পরে আরো একটা চক্র পড়বো, দ্যাট উড বি C4 চক্র। ওকে, দেখো এখন এখানে আরো একটা মজার কথা আছে, এনজাইমের নাম মুখস্থ করা খুব একটা কঠিন না। লাইক রাইবোলোজ 1,5-বিসফসফেটের সাথে রুবিস্কো যখন বলেছি, এই রুবিস্কো হচ্ছে এই ওয়ার্ল্ডের সব থেকে ইম্পর্টেন্ট এনজাইম। ওকে, তারপরে দেখো এরপরে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। তুমি এখানে নাম শুনে দেখা মনে হয় না ভাই এখানে 3টা ফসফেট? সাবধান বাবা, এখানে একটা ফসফেট 3 নম্বর কার্বনে আছে। দ্যাটস ওয়াই আমি কি লিখছি? 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড। খেয়াল করো, এই 3 কার্বনের 2টা অণু, এটা তুমি কাইনেজ এনজাইম। কাইনেজ এনজাইমটা কি? অলওয়েজ মনে রাখবা, যেখানেই ভাই তোমার এটিপি আর এডিপির উপস্থিতি আছে, একটা ইনঅর্গানিক ফসফেট যুক্ত বা বিযুক্ত হয়েছে, তুমি একটাই এনজাইমের নাম সারাটা জীবন ধরে মনে রাখবা, সেটা হলো কি? কাইনেজ। ভালো কথা। 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড কাইনেজ এনজাইমের মাধ্যমে দেখো 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয়েছে। আমি আগেই বলছি যে ভাই এটা তো 3 কার্বন, তাইলে 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা কয় কার্বনের ভাই? 3 কার্বনের। আগের মতন এখানে কয়টা অণু আছে বাবা? 2টা অণু আছে, তাই না? এখন খেয়াল করো ভাই, এখানে তো 3 নম্বর কার্বনে একটা ফসফেট ছিল, এখানে কিন্তু 1 আর 3 মানে 2টা কার্বনে 2টা ফসফেট আছে। 1 নম্বর কার্বনে একটা বাবা, 3 নম্বর কার্বনে একটা। এই ফসফেটটা কোথা থেকে আসছে? এটিপি থেকে আসছে। এটিপি থেকে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট আছে, ওই সময় এই ইনঅর্গানিক ফসফেটটা ঢুকছে। ভালো কথা। 3 কার্বনের 2টা অণু তৈরি হয়েছে। এখন খেয়াল করো, এই যে একটা অ্যাসিড, তুমি ছোটকালে পড়তা, যে একটু খেয়াল করো তো, 9 10-এ আমরা জৈব জগতে পড়ছিলাম, তখন জৈব যৌগের নামটা জানো তোমাদের কি ছিল? এক্স্যাক্টলি মনে নাই তোমার। দেখো ওই যে জৈব যৌগটা ছিল, ওইখানে তুমি একটা বিক্রিয়া অনেক পড়তো, তোমাদের অনেক পরিচিত বিক্রিয়া। অ্যালকোহলকে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, অ্যালডিহাইডকে জারণ করলে অ্যাসিড পাওয়া যায়, ছিল না? এখন যদি উল্টা করি, অ্যাসিডকে বিজারণ করি পাবো অ্যালডিহাইড, অ্যালডিহাইডকে বিজারণ করলে কি পাবো? অ্যালকোহল। ভালো কথা। অ্যাসিডকে দেখো NADPH2 থেকে NADP বানাইছো, হাইড্রোজেনের ছাড়ন। মনে রাখবে ইলেকট্রনের ছাড়ন দিয়া। ইলেকট্রনের ছাড়ন মানেও জারণ, হাইড্রোজেনের ছাড়ন মানেও জারণ। ওই যে হাইড্রোজেনটা যে ছাড়ছো, ওটা গেছে কই ভাই? ওটা 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে ঢুকে গেছে। ওই 1,3-বিসফসফোগ্লিসারিক অ্যাসিডে হাইড্রোজেনটা ঢোকার পরে ও নামে কি তৈরি করেছে? 3-ফসফোগ্লিসারঅ্যালডিহাইড। দেখো তো একটু খেয়াল করে ভাই, এটা তো ভাই এটা তো অ্যাসিড, আর এটা কি? অ্যালডিহাইড। এটা কি? অ্যাসিড। এটা কি?
অ্যালডিহাইড, তাহলে অ্যাসিড রে বিজারণ করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইড। এখন এখানে উল্লেখ্য মনে রাখবো অলওয়েজ, এখানে দুইটা অণু ছিল না, দুইটা অণু সবার আগে এখানে অ্যালডিহাইডে পরিণত হয়। কিসে পরিণত হবে? অ্যালডিহাইড। কারণ এই দুইটার মধ্যে অ্যালডিহাইডই আমার মেইন যৌগ। এই অ্যালডিহাইডটা আইসোমারেজ এনজাইমের মাধ্যমে, ওর খুব পরিচিত যমজ ভাই, সেটার নাম হচ্ছে সমাণু আরেকটা, সেই আইসোমারেজের মাধ্যমে একটা কিটোন তৈরি হয়। 3 কার্বনের কিটোনরে বলি আমরা অ্যাসিটোন। কি বলি? অ্যাসিটোন। তাহলে দেখো এখানে হচ্ছে 3 ফসফোগ্লিসারলডিহাইড, এইখানেও থাকে ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন ফসফেট, এইখানেও 3 নম্বর কার্বনে একটা ফসফেট যুক্ত থাকে। ভালো কথা। দেখো এই জিনিসটা আরেকবার খেয়াল করো, অ্যাক্টিন বিসফসফোগ্লিসারিক অ্যাসিড ছিল, ও তোমার এইখানে NADPH2 হাইড্রোজেন ছাড়ানোর মাধ্যমে জারণ হয়েছে, আর অ্যাসিডের কি হয়েছে? বিজারণ। কারণ জারণ আর বিজারণ তো যুগপৎ ঘটে। এনজাইমের নাম আমরা কি দিছি? ডিহাইড্রোজিনেজ। যেখানেই জারণ বিজারণ হবে জৈব যৌগের, তুমি এনজাইমের নাম একটাই ব্যবহার করতে পারো, সেটার নাম কি? ডিহাইড্রোজিনেজ। ভালো কথা। ডিহাইড্রোজিনেজের পরে তুমি এখানে একটা অ্যালডিহাইড পেয়েছো। ভালো। এই অ্যালডিহাইড আইসোমারেজের মাধ্যমে কিটোন হয়ে গেছে। এখন তোমার মেইন কি ছিল? আমি একটু আগেই বলছি অ্যালডিহাইড না। তাহলে এই যেহেতু দুইটা আগে অ্যালডিহাইড ছিল, এখানে দেখো এনজাইমের নাম দিয়েছি কি? অ্যালডোলেজ। যদি দুইটা অ্যালডিহাইড থাকতো সেম বিক্রিয়া হতো। এই অ্যালডিহাইডটা দুইটার মাধ্যমে তৈরি করে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। কি তৈরি করবে? ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। বাবা এটা তো 6 কার্বনের যৌগ। কেমনে? এটাও 3 কার্বনের ছিল, এটাও 3 কার্বনের ছিল। তাহলে এখানে কয় কার্বনের যৌগ তৈরি হবে? 6 কার্বনের। 6 কার্বনে 1,6 বিসফসফেট। দেখো তো বুদ্ধি করে কয়টা ফসফেট আছে? তোমার কাছে মনে হবে 2টা ফসফেট, 1 আর 6 নম্বর কার্বনে। ভালো কথা। আর 2টা প্রান্তীয় কার্বনে আছে বলে তুমি কি দিছো? 20, তাই আর বলো নাই। তারপরে দেখো এখন যদি আমি খেয়াল করি, বলি ফসফেটেজ, এখানে আরেকটা শব্দ আসছে কিন্তু, এই যে ফসফেটেজ যে শব্দটা, হ্যাঁ, এই ফসফেটেজ শব্দটা কেন দিছি? আমি কাইনেজ কেন দিলাম না? খেয়াল করো, কাইনেজের মধ্যে এটিপিডিপি ছিল, এখানে এটিপিডিপি নাই, তাহলে তুমি কি দিবা? ফসফেটেজ। খেয়াল করেছো? তাহলে দেখো 2টা ফসফেট ছিল, একটা আমার চলে গেছে, তাহলে কয়টা ফসফেট আছে? একটা, 6 নম্বর কার্বনে। এখন এইখানে যে বিক্রিয়াগুলো একেবারে ঠাড়া মুখস্থ করে ফেলবা। ফ্রুক্টোজ 6 থেকে গ্লুকোজ 6 ফসফেট হলো। দেখো বই কিন্তু এনজাইমের নাম বলে নাই, তুমি কিন্তু ভাই এখন বলতে পারবে এনজাইমের নাম। এনজাইমের নামটা কি হবে ভাই? আইসোমারেজ। ওকে, তাহলে আইসোমারেজ এনজাইমের মাধ্যমে তুমি গ্লুকোজ 6 ফসফেট বলে ফেললা। গ্লুকোজ 6 ফসফেটটা থেকে তৈরি হলো গ্লুকোজ 1 ফসফেট। এরপরে এডিপি আর ইউডিপি দুইটা গ্লুকোজ তৈরি হয়। আচ্ছা, আমার কাজ কিন্তু মেইনলি শেষ। দেখো এডিপি আর ইউডিপি কি? এডিপি মানে অ্যাডিনোসিন ডাইফসফেট, ইউরাসিল ডাইফসফেট, ইউডিপি মানে ইউরাসিল ডাইফসফেট। খেয়াল করো যে আমার বিক্রিয়া কিন্তু মেইনলি এইটুকুন পর্যন্ত। আমি কি বানাইছি? আমার গ্লুকোজ বানানোর ভাই কথা ছিল, আমি রাইবোলোজ 1,5 বিসফসফেট, একটা 5 কার্বনের যৌগ ছিল, এটা থেকে গ্লুকোজ বানাইছি। কিন্তু এইবার জিনিসটারে একটু ভাবো, ছোটবেলা থেকে তুমি সালোক সংশ্লেষণের বিক্রিয়াটা লিখে আসতেছো, তুমি কয়টা কার্বন ডাই অক্সাইড যুক্ত করতা? 6টা। তুমি এখানে কয়টা কার্বন ডাই অক্সাইড যুক্ত করছো? খেয়াল করো তো, একটা। তাহলে তোমার কি মনে হয় এই একবার চক্রের মাধ্যমে গ্লুকোজ তৈরি হয়ে গেছে? বাবা না, আসলে এই পুরো প্রসেস 6 বার সম্পন্ন হওয়ার পর একটা গ্লুকোজ তৈরি হয়। খেয়াল করছো? আরেকবার বলো, যে কার্বন ডাই অক্সাইড এখানে একটা যুক্ত হয়েছে, বাট তার মানে এখানে 5 কার্বনের যৌগ ছিল 6টা। এই 6টা যৌগের সাথে 6 বার কার্বন ডাই অক্সাইড যুক্ত হওয়ার পরে আমি গ্লুকোজ কয়টা পাইছি? একটা। কিন্তু একটা প্রক্রিয়া হওয়ার পরে আমার কিন্তু দেখবা, ছোটবেলায় তুমি দেখতে আম্মারে রান্না বান্না করতে, আমার কিন্তু সকালবেলা রান্না করলে দেখা যেত পেঁয়াজ একটু বেশি করে কাটা রাখতো, অন্য একটা লাউ বা কোনো একটা মাছ মাংস কিছুটা বেশি করে কাটা রাখতো। কেন? কারণ দুপুরবেলা রাতের বেলা জানি রান্নার ব্যাপারটা হয়ে যায়। সেম ওইরকম যে এই বিক্রিয়া চলাকালীন সময়ে একদিক দিয়ে যেমন গাছ গ্লুকোজ তৈরি করে ফেলে, আরেক দিকে ওই কাঁচামালগুলোও তৈরি করবে। কেমনে? দেখো একবার যখন আমার গ্লুকোজ তৈরি হয়ে গেছে, এই জন্য আমরা এখানে স্যার দেখো আবুল হাসান স্যার কিন্তু এটা দাগ দিয়ে দিছে, তার মানে এই প্রসেস আর পরে হওয়ার দরকার নাই, কারণ আমার অলরেডি গ্লুকোজ হয়ে গেছে। তাইলে আমি এই ফ্রুক্টোজটাকে 3 ফসফোগ্লিসারলডিহাইডের মাধ্যমে ভাই যুক্ত করে দিব। তাহলে এখানে 6 কার্বন, এটা 3 কার্বন, কয় কার্বনের যৌগ হবে? 9 কার্বন। 9 কার্বনের যৌগ খুব একটা গাছের মধ্যে জমা থাকতে দেখা যায় না, কারণ হচ্ছে একটু তুলনামূলক ভারী, মনে রাখার সুবিধার্থে বলো। তাহলে 9 কার্বনের যৌগ তুমি হচ্ছে ভাঙা ফেললা, ভাঙা ফেলার পরে একটা 4 কার্বনের যৌগ পাবা ভাইয়া, আরেকটা 5 কার্বনের যৌগ পাবা। এখন তোমার কাছে অনেক প্রশ্ন আসতে পারে যে ভাই আমি তো 6 আর 3 কার্বন মিলায় 9 কার্বনের যৌগ করলাম, আমি তো অনেক ভাবে ভাঙতে পারতাম, তুমি হচ্ছে কেন এই দুইটা ভাগে ভাঙলা? এই দুইটা ভাগে ভাঙার কারণ আছে। খেয়াল করো, এই 5 কার্বনের যৌগটা তোমার রাইবোলোজ 1,5 বিসফসফেট 5 কার্বনের যৌগ না, তোমার এরকম কাঁচামালই তৈরি করতে হবে। 4 কার্বনের একটা যৌগ দেখো বইয়ের মধ্যে তোমাদের আসে যে ইরাইথ্রোস 4 ফসফেট কোন চক্রে তৈরি হয়? অ্যান্সার হলো C3 চক্র। C3 চক্রের 4 কার্বন, একটা কার্বন যুক্ত করলে কিন্তু বাবা তুমি রাইবোলোজ বানায় ফেলতে পারো, বুঝছো? দেখো জাইলোলোজ 5 ফসফেট, এটা 5 কার্বনের যৌগ। এই 5 কার্বনের যৌগটা এখন
আমার দুইটা জিনিস তৈরি হয়েছে, একটা জাইলুজ আর একটা ইরাইথ্রোজ। দেখো 4 আর 5 মিলে 9 হয়। এখন এই ট্রান্সক্রিটোলেজ এনজাইমটার কাজটা দেখো, অনেকটা প্রতিস্থাপন বিক্রিয়ার মতন। প্রতিস্থাপন বিক্রিয়া কি হইতো, তুমি জিঙ্ক কপার সালফেট লিখতা, পাশে একটা জিঙ্ক লিখতা, জিঙ্ক এসে কি করতো, কপারের ধাক্কা মেরে ফালা দিত, পরে অদল বদল হয়ে সেম জিনিসই থাকতো। ওই রকম তোমার একটু খেয়াল করো, এখানে 3 ছিল 6 ছিল, এখন তুমি 4 আর 5 বানাইছো। এনজাইমটার নাম কি দিয়েছো ভাই, ট্রান্সক্রিটোলেজ। ভালো কথা। এই ইরাইথ্রোজ আর জাইলুলোজ দুইটা এনজাইম পরপর মিলিত হয়, মানে দুইটা যৌগ, এই দুইটা যৌগ কিন্তু আলাদা আলাদা। এটা কোত্থেকে আসছে, 3 আর 6 মিলিত হওয়ার ফলে আসছিল। ভালো কথা। এই যে 4 কার্বন আর এই যে 5 কার্বন, এই দুইটার পরে 4 কার্বনটা যুক্ত মানে বডিতে জমা হয়ে যাবে, আর 5 কার্বনটা ইপিমারেজ এনজাইমের মাধ্যমে রাইবোলোজ হবে। এখন ভাই ইপিমার জিনিসটা কি, এটা একটা বিশাল কনসেপ্ট, কিন্তু হচ্ছে ব্যাপারটা একটু সোজা বাংলায় বোঝানোর জন্য, যেমন দেখো ভাই আমার ওজন 70 কেজি আলহামদুলিল্লাহ। এখন আমার সাথে আরেকটা ধরো খুব লম্বা মানুষের সাথে 6.5 ফুট লম্বা, তার ওজন 70 কেজি। এখন তাহলে আমরা তো দুজন দেখতে সেম না, কিন্তু আমাদের ওজন সেম। আমি একজন আরেকজনকে কি বলবো, আইসোমার। আরটা ধরো সেম আমার যমজ ভাই, আমার ডান গালে তিল আছে, ওর বাম গালে একটা তিল আছে, তাইলে তুমি আমাদেরকে কি বলবা, আইসোমার না, আমাদেরকে বলবা ইপিমার। আর ওই যে আমার সাথে ওই আরেকটা 6.5 ফুট লম্বা যে 70 কেজি ওজনের লোকটা, তারে আমরা কি বলবো, আইসোমার। মানে তোমার হচ্ছে দেখতে সমান না, ওজন সমান, সোজা বাংলায় মনে রাখতে পারো, আইসোমার। আর ইপিমার কি, একেবারে সবকিছু সেম, খালি একটা কনফিগারেশন ডিফারেন্ট হয়েছে। আমার ডান গালে তিল ছিল, ওর বাম গালে তিল ছিল, সেটাকে আমরা বলছি ইপিমার। ভালো কথা। ইপিমারেজ এনজাইমের মাধ্যমে রাইবোলোজ 5 ফসফেট হয়েছে। কি হয়েছে, রাইবোলোজ 5 ফসফেট। দেখো ছিল কি, জাইলুলোজ 5 ফসফেট, হয়েছে কি, রাইবোলোজ 5 ফসফেট। আশা করি তুমি বুঝতে পারছো। রাইবোলোজ 5 ফসফেটটা এরপরে কাইনেজ এনজাইম। দেখো ভাই এনজাইমের নামটা কি, কাইনেজ। কেন বলো তো ভাই, দেখো কত সোজা জিনিস। রাইবোলোজ 5, এনে 5 নম্বর কার্বনে একটা ফসফেট আছে, এটা ভাই একটা 5 কার্বনের যৌগ। আর তুমি এটিপি থেকে এডিপি বানাইছো, এডিপি মানে কি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এডিপি মানে কি, অ্যাডিনোসিন ডাইফসফেট। তার মানে কি একটা ফসফেট তুমি দিয়ে দিছো, কই দিলা, এই যে রাইবোলোজ 5 ফসফেট কে দিলা। তখন আলটিমেটলি দেখো এখানে রাইবোলোজ 1,5 বিসফসফেট হইছে। 1,5 মানে কয়টা, 2টা ফসফেট। দেখছো আমাদের চক্র আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেম জায়গায় আবার চলে আসছে। দেখা, আশা করি তোমরা মোটামুটি বুঝতে পেরেছো আলহামদুলিল্লাহ। আর যদি না বুঝো কোনো সমস্যা নেই, আমরা 10-12 মিনিট কত ওয়েস্ট করি, তুমি একটু কষ্ট করে এই ভিডিওটা আরেকবার রিওয়াইন্ড করতে পারো। আশা করি তুমি ভালো আর বেটার বুঝতে পারবে ইনশাআল্লাহ। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। এরপরে C4 চক্র দেখার জন্য আমন্ত্রণ রইল। ঠিক আছে ভাইয়া, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।